যদি দেখা যায় যে 03 খাওয়ার পরেও ব্লাড বন্ধ হচ্ছে না, তাহলে আপনার পিভিএস করতে হবে, পোস্ট ভ্যাকসিনেশন সিনড্রোম, মানে হচ্ছে থুজা করতে হবে। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি পিভিএস করে 03-তে আসার পরেও ব্লাড বন্ধ না হয়, তখন টিউবারকুলিনাম একবার ব্যবহার করে আবার 03-তে আসতে হবে। তাহলে দেখবেন এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আহ, সমস্ত রোগীর একটা প্রশ্ন ক্ষেত্রে স্যার, আমরা ট্রাই করি। এই স্পেশাল রোগীর ক্ষেত্রে আমি একটা রোগীকে হাইড্রোফোবিক সিএম ঘন ঘন 3 দিন খাওয়াইছিলাম, খাওয়ার পরে তার ইমপ্রুভ হয়েছে, তো এখনো ভালো আছে। এখন পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে তো সেটা আমি রিডোজ দিলাম। এখন যদি সিএম এর পরে আমি কি 200-তে আসবো? এই কিছুর না আগে না যে আলোচনা করলেন, না আমি না, এই বিষয়টা একটু যেটা হচ্ছে হ্যাঁ, আপনার যখন প্রথম কাজ হচ্ছে সিএম আপনার জি রুগীর কাজ কমপ্লিট করে ফেলেছে কিনা সেটা আপনার বুঝতে হবে। সেটা বুঝার জি উপায় হচ্ছে যে যখন পরবর্তীতে সমস্যা হচ্ছে তখন সিএম আবার আপনাকে দিতে হবে। জি হুম সিএম দেওয়ার পরে গিয়ে যদি রেসপন্স করে একই রকম ভাবে, রুগী ভালো থাকে, হুম, তাহলে আপনি বুঝে গেলেন যে রুগীর সিএম এর কাজ কমপ্লিট হয়নি, রুগী আমার সিএম এই রাখতে হবে। আর যদি দেখেন জি যে না, সিএম এর কোনো রেসপন্স করেনি, তখন আপনি 15-তে যাবেন। ও আচ্ছা আর আচ্ছা 200 আসার নিয়ম হচ্ছে যদি আপনি আহ ঝামেলায় পড়ে যান, সিএম ব্যবহার করার ফলে বিপদে পড়ে যাচ্ছেন, বা আপনার রুগীর অ্যাগ্রাভেশন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সিএম থেকে 200-তে যাবেন। জি 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 জি, বোঝা গেছে? জি থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে একটা রুগী কোমরের ব্যথা আর কি, তো এমনি শোয়ার সময়তে পা সম্পূর্ণভাবে নাড়াচাড়া করতে পারে, একটু কিছু ধরে দাঁড়াইতে গেলে পা তুলা রেপ লাইটের মতো করতে পারে, কিন্তু যখন সামনে মুভ করে তখন স্যার আর পাটা তুলতে পারে না, এবং খালি হাতে দাঁড়িয়ে থাকতে পারে না, কিছু ধরে থাকতে হবে স্যার। এই ক্ষেত্রে হাইড্রোফোবিনাম সিএম ব্যবহার করা গেছিল, কিন্তু কোনো স্যার রেজাল্ট আসেনি স্যার। এই পরামর্শ স্যার। আচ্ছা, সিএম কিভাবে ব্যবহার করেছিলেন? সিএম স্যার ওই 3 বার খাইয়ে দিয়েছিলাম, আচ্ছা। 15 মিনিট পর পর। হুম। এই সমস্ত সিরিয়াস জায়গাগুলোতে আপনি 15 মিনিট পর পর 3বার খাইয়ে দিয়ে রেসপন্স পাবেন না, একদম নর্মাল আচ্ছা ব্যাপার। স্যার। তো সেই জি স্যার। জন্য আপনাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর রুগীকে বলতে হবে, যতক্ষণ আপনি ভালো বোধ না করেন ততক্ষণ আপনি জি ওষুধটা স্যার। খাবেন, যখন ভালো বোধ করবেন তখন আর খাবেন না। হ্যাঁ। এটা স্যার তাহলে বেশ কিছুক্ষণ সময় ধরে খাওয়াতে হবে? জি, বেশ বেশ কিছুক্ষণ সময় ধরে আপনাকে খাওয়াতে হবে। তো স্যার ওই 1 চামচ করে 15 মিনিট বা 0.5 আধা ঘন্টা পর 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 পরই হবে, চলবে? জি জি, যখন আচ্ছা ভালো স্যার, লাগবে ধন্যবাদ তখন স্যার। ওষুধটা বন্ধ, জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা। আবার তো যখন এই খারাপ লাগবে তখন আবার ওষুধ খাবে। আচ্ছা ঠিক আছে স্যার। জি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি, ওয়েলকাম। আর কেউ কিছু বলবে? জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, মিনাপা বলেন। জি ভাইয়া, যেখানে রিপোর্ট ভালো, রিপোর্টে কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যায়, সেক্ষেত্রে কোন পটেন্সি থেকে শুরু করো? সিএম দিয়ে শুরু করবেন। রিপোর্ট ভালো, বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যায়, সেইটা কিন্তু সম্পূর্ণ পিআরএস এর ক্ষেত্র। আপনার জন্য একেবারে উপযুক্ত ক্ষেত্র পিআরএস দিতে হবে, এবং এই পিআরএস আপনি ছাড়া আর কারো কাছে কিন্তু নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার ওই সিএম থেকে, সিএম দিয়েছি ধরেন, জি সিএম দিয়েছি, জি। 19 দিয়েছি, 24 দিয়েছি, এরকম যাওয়ার পরেও দেখা যায় একটা মিসক্যারেজ হয়ে গেল। হ্যাঁ, তো সেইটা সেইটা হচ্ছে একটা প্রশ্নের বিষয়, যে আপনি পিআরএস দেওয়ার পরও মিসক্যারেজ হয়ে যাচ্ছে এবং রিপোর্টে কোথাও কোনো সমস্যা নেই, এবং এইটা কিন্তু শুধুমাত্র আপনার ক্ষেত্রে এসে হয়েছে এমনটা না।
ইতিপূর্বেও হয়েছে, পরবর্তীতে আপনার কাছে এসেছে। এখন তাদের মধ্যে পিআরএস এতটাই প্রকট থাকে যেটার কারণে কিন্তু এত সহজে আপনি তাকে কন্ট্রোলে আনতে পারবেন না। এবং পিআরএস শুধু একা প্রকট থাকে না, এক্ষেত্রে আহ মিশ্র মায়াজম প্রকট হয়ে যায়। তো আমাদের সাইকেলগুলো, ম্যাক্সিমাম সাইকেলগুলোই প্রকট হয়ে যায়। সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পিআরএস, পিটিএস, পিভিএস, টিডি, এই 4টে সাইকেল মিনিমাম একবার হলেও ঘুরিয়ে আনতে হবে। এবং একবার হলেও ঘুরিয়ে এনে তারপরে তাকে বাচ্চা নেওয়ার পারমিশন দিতে হবে। এবং পরবর্তীতে আহ, এইটার পরিচর্যা করতে হবে। এখানে একটা ভুল যেটা আমাদের হরহামেশাই হয়ে যেয়ে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে ডাক্তাররা অ্যালার্ট করে, অনেক সময় দেখা যাচ্ছে ভুলে যায় অ্যালার্ট করতে। এবং অ্যালার্ট করতে ভুলে গেলেও যেটা, যে ব্যাপারটা এসে দাঁড়িয়ে যায়, যে আমাদের মিসক্যারেজ কে একটার পর একটা হয়েই যাচ্ছে। তো যদি 1 বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার গর্ভসঞ্চার হয় বা পেটে বাচ্চা আসে, কনসেপ্ট করে, তো সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজের একটা প্রবণতা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যত মেডিসিনে দেন না কেন, তেমন কোনো উপকার করতে পারবেন না। আর যাদের একাধিকবার মিসক্যারেজের ঘটনা ঘটে, তাদেরকে অবশ্যই খুব আহ, উম, গুরুত্ব সহকারে নিতে হবে। এবং তা পেশেন্ট পার্টিকেও আপনার প্রত্যেকটা কথার উপরে গুরুত্ব দিতে হবে। কারণ জরায়ুতে একবার মিসক্যারেজ হওয়ার পরে যে পরিমাণ ইনফেকশন হয়, সেই ইনফেকশন, যত পৃথিবীতে যত অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিক গুলোর কোর্স সম্পন্ন করার পরও কিন্তু তার ইনফেকশন সারানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে এই ইনফেকশনটা সারতে বা কমপ্লিটলি জরায়ু ইনফেকশন মুক্ত হতে মিনিমাম 1 বছরের মতো সময় লেগে যায়। তো প্রথমটা মিসক্যারেজ হওয়ার পরে দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করার জন্য 1 বছর সময় গ্যাপ না গেলে কিন্তু কোনো সমস্যা ছাড়াই আপনি যত ওষুধই দেন না কেন, মিসক্যারেজ হয়ে যাবে। কারণ জরায়ুতে ইনফেকশন থেকে যায়, যেটা কোনো মেশিনে, কোনো রাডারে ধরা পড়বে না। মিনাপা। জি। তো এক্ষেত্রে আমার রোগীর 2বার আগে মিসক্যারেজ হয়েছে, সেটা আমার চিকিৎসায় আসার আগে। আমি সাইকেল ঘুরিয়ে নিয়েছি। উনি আমার চিকিৎসা আগে 6 মাস ছিল। 6 মাস পরে উনি গর্ভধারণ করছেন এবং 2 মাস হয়ে গেছেন। আজকে ফোন দিয়েছেন যে আমার আগে যেখানে পেট ব্যথা করতো, এবার আমার সেই জায়গায় পেট ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা। এবং আহ, উপায় এ- না পেয়ে শেষ জি, হ্যাঁ, আজকে সেটা জি। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন খুব জরুরি করা দরকার। এই ধরনের রুগীদের বা যাদের হচ্ছে 20, 25+ এজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে মেলামেশাটা বন্ধ করে দেওয়া উচিত। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মেলামেশা করার কারণেই কনসেপ্ট ঠিক মিসক্যারেজের ঘটনা ঘটে। তো এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে যদি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং যাদের মিসক্যারেজের ঘটনা একাধিকবার ঘটেছে, তাদেরকে স্টেট বলে দেবেন যে আহ, খুব বেশি ভারী কাজ, খুব বেশি চলাফেরা করা বা হচ্ছে মেলামেশা করা একদম কমপ্লিটলি বন্ধ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পাশাপাশি যে মডার্ন সায়েন্সের যে চিকিৎসা রয়েছে, যেটাকে মডার্ন সায়েন্স বলা হচ্ছে, সেই চিকিৎসায় কিন্তু কমপ্লিটলি বেড রেস্ট দিয়ে দেয়। এবং কমপ্লিটলি বেড রেস্ট এমনটাই, সে শুধুমাত্র বেড থেকে উঠবে তখন যখন সে খাবার খাবে এবং যখন তার টয়লেটে বা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হবে। এমন অবস্থা ছাড়া সে বেড থেকে উঠবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয় এই সমস্ত জায়গাগুলোতে। তো সেইগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে রুগীকে বুঝিয়ে দিতে হবে। এবং যদি রুগী আমাদের সাজেশন মতো চলে, তাহলে সাধারণত এই প্রবলেমগুলো আসা কথা না। আপনি খোঁজ নেবেন মেনাপা, যেটা সেটা হচ্ছে যে তারা লাস্ট মেলামেশা কবে করেছিল। এবং যদি আপনি নিষেধ করে না থাকেন, তাহলে ওষুধ দিয়ে দেখেন। যদি আহ, ঠেকানো যায় তো আলহামদুলিল্লাহ,
আর যদি ঠেকানো না যায় তাহলে কিছু করার নেই, এবং পরবর্তী কিছুদিন অপেক্ষা করার পরে আবার তাদের কনসেপ্ট করার জন্য বলতে হবে। তারা চেষ্টা করবে এক্ষেত্রে আল্লাহ। এক্ষেত্রে জি, এক্ষেত্রে এখনো তো সমস্যাটা হয়নি, এখনো তো আর ঠিক আছে। তো আমাদের কি এরকম কোনো উচ্চ পাওয়ারে যাওয়া উচিত কিনা, যে হয়তো 28 বা 36 বা 42 এরকম কোনো পাওয়ারে আপনি যাওয়া এখন উচিত এখন নাকি? যে এখন যেটা এই করবেন, আপনি হচ্ছে 28-36 ওদিকে চিন্তা না করে সরিনাম দিয়ে কার্বোভেস্টে নেমে যাবেন। তাহলে যদি সাবমেসিন। ব্যথাটা বন্ধ হয় এবং পরবর্তীতে কোনোভাবেই যেন তারা মেলামেশা না করে। একদম কমপ্লিটলি বলবেন, যদি হুম, কন্ট্রোল হুম, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে দুজন দু জায়গায় থাকবে। জি, ইনশাল্লাহ। জি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা মোটামুটি প্রশ্ন পর্ব মনে হচ্ছে শেষ। তো আজকে আমরা বলেছিলাম যে আমরা আজকে পিআরএস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। পিআরএস কিভাবে মানুষের শরীরকে অসুস্থ করে ফেলে, এবং কিভাবে পিআরএসটা মানুষের আহ, প্রথম পর্যায়ের প্রথম সারির একটা আক্রমণাত্মক ভাবে মানুষকে অসুস্থ করে ফেলে। তো আমরা আমরা সবাই মিলে পিআরএস নিয়ে আলোচনা করার কথা ছিল। তো এর মধ্যে প্রথমেই কে আলোচনা অংশ নিতে চায় আজকের পিআরএস এর আলোচনা? পিআরএস নিয়ে কেউ কথা বলতে চায় কিনা? এখানে আমরা সবাই মিলে বলার চেষ্টা করব। একটা একটা লাইন হলেও বলার চেষ্টা করব, অভ্যাস তৈরি করতে হবে। পিআরএস নিয়ে কেউ কথা বলবে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। পিআরএস, পোস্ট রেবিস সিন্ড্রোম। এই পিআরএস যে মেডিসিনটা সেটা হলো হাইড্রোপোভিনাম, যা ডাক্তার হেরিং স্যার এটি প্রুভ করেছেন। এবং পিআরএস যে উৎপন্ন যে খান থেকে তৈরি করেছেন সেটি পাগলা কুকুরের লালা থেকে এই মেডিসিনটাকে উৎপন্ন করেছেন। আর পিআরএসটা শুরু হয় আমরা যে সুরিনাম বলি, সুরা সুরা সুরারও আগেও এই পিআরএস এর প্রভাব ছিল, যার ডাক্তার শ্যামল কুমার স্যারের তত্ত্বাবধানে বা ওনার পরিচর্যায় এটাকে প্রথমে নিয়ে আসা হয়েছে। পিআরএস বর্তমান সময়ের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই পিআরএস এর উদ্ভাবনের পরে যে সকল রোগ আরোগ্য হইতেছে, অন্যান্য মেডিসিনের চেয়েও পিআরএস যখন প্রথমে ব্যবহার করা হয়, ম্যাক্সিমাম রোগী পিআরএস হাইড্রোবিয়াম দিয়ে সফলতার দিকে চলে আসতেছে। পিআরএস এর অনেক গুরুত্বপূর্ণই আছে, যেমন একটা কুকুর যেভাবে রাগান্বিত হয়ে যায়, ধ্বংসাত্মকে ব্যবহার আচরণ করে, কামড় দেয়, ঠিক তেমনি ভাবে একটা বাচ্চা যখন বেশি রাগান্বিত হয়, হরিবল, যেটাকে আমাদের শিমুল স্যার ব্যবহার করেছেন, সেই হরিবল এই আচরণও বেশ কিছু মানুষের কাছে থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও থাকে, বয়স্কদের ক্ষেত্রেও থাকে। সে অতি রাগান্বিত হয়ে যায় বা অতি ভদ্র হয়, খুব ভালো মানুষ, খুব ভালো সন্তান। তা এইগুলো গুণবাচক যখন থাকে, সেখানেও আহ, আমরা পিআরএস কে ধরতে পারি। সেখানেও পিআরএস হিসাবে হাইড্রোকোবিনাম ব্যবহার হয়ে তাকে স্যার এখানে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অনেক ধন্যবাদ ওমর ফারুক। আর কেউ পিআরএস নিয়ে বলবে কিনা? পিআরএস নিয়ে আর কেউ বলবে?
স্বেচ্ছায় আসতে হবে, নাম ধরে ডাকা হবে না কখনোই। যে বলতে চান সে স্বেচ্ছায় আসবে ওমর ফারুকের মতো। আচ্ছা, পিআরএস পোস্ট রেবিস সিনড্রোম যেটা ওমর ফারুক বলল, এবং আমাদের যে আমরা যে ধারায় চিকিৎসা করি সেই ধারার চিকিৎসার আমিনা আক্তার, আপনি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিআরএস নিয়ে বলবেন? আমি এইমাত্র তো ঢুকলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকেন। আর রফিক ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন ভাই। আহ, আচ্ছা ভাই, ওই যে ফিস্টুলার জন্য কিভাবে এটা প্রসিডিউর মেনটেন করা যায়? আচ্ছা, ফিস্টুলার প্রসিডিওরটা হচ্ছে আপনাকে অবশ্যই সিএম দিয়ে শুরু করতে হবে, এবং যদি দেখেন সিএম এ রেসপন্সটা ভালো, তাহলে সিএম থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোবেন, এবং যদি দেখেন যে সিএম এর রেসপন্সটা খুব বেশি ভালো না, তাহলে 26 থেকে শুরু করবেন, 26, 28, 30 এভাবে এগিয়ে যাবেন। আর মাঝে মধ্যে আপনাকে অবশ্যই ক্যাটালাইজ করতে হবে, পিভিএস করতে হবে, টিডি করতে হবে, তাহলে দেখবেন খুব দ্রুত ফিস্টুলাটা ঠিক হবে। এবং খুব একটা কথা মানে খুব না বললেই নয়, সেটা হচ্ছে যে ফিস্টুলা কিন্তু একটা জটিল সমস্যা, এবং যেটা বারবার অপারেশন করেও ব্যর্থ হয়। অপারেশন করে সাকসেস অপারেশন খুব কমই দেখা যায়। তো ফিস্টুলার অর্থ হচ্ছে একটা নালী ক্ষত, আসলে কোন পর্যন্ত কোথায় গিয়ে থেমেছে সেটা বলা মুশকিল। এই জন্য তার ক্ষতের গভীরতার উপরে নির্ভর করে রুগীটা কত দ্রুত বা কত দেরিতে আরোগ্য পাবে। আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুমন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই, আপনার সাথে তো কন্টাক্ট করতে পারছি না, আমার ওই কিছু ওষুধের দরকার ছিল, তো ফোনে তো কন্টাক্ট করতে পারছি না, মানে খুব ব্যস্ত আপনি। মেসেজ দিয়ে তা রাখেন, আমি, মেসেজ দিয়ে রাখেন। ওষুধের কোনো হ্যাঁ, কথাবার্তা এখন তো সময় নেই, তাহলে পরে আমি ক্লাসের মেসেজ মধ্যে দিয়ে বলবেন সময় না। মতো আসবো। ওষুধের কোনো কথাবার্তা জি জি, ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। বলবেন না, জি। জি, বুঝতে পারছি ভাই, ওই সময় পাচ্ছি, এই ফোনে পাচ্ছিলাম না, তো এই জন্য ঠিক বললাম আর আছে, কি। ঠিক আছে, জি, ধন্যবাদ। এখন আচ্ছা। আমরা পিআরএস নিয়ে আলোচনা করছি। পিআরএস পোস্ট রেবিস সিনড্রোম প্রথম সাইকেলের আহ, আমাদের যে 6টি চক্র রয়েছে, 6টি সাইকেল রয়েছে, তার মধ্যে প্রথম সাইকেল হচ্ছে পিআরএস বা পোস্ট রেবিস সিনড্রোম। পোস্ট রেবিস সিনড্রোমের একটি ওষুধ, সেটা হচ্ছে যে হাইড্রোফোবিনাম বা লাইসিনাম। কেউ হাইড্রোফোবিনাম বা কেউ লাইসিনাম, এরকম অল্টারনেটিভ নামে ডাকা হতে পারে বা বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে পিআরএস কেন প্রথমে, সেটা আমাদের ওমর ফারুক সাহেব একটুখানি বলার চেষ্টা করেছেন। তো এই ব্যাপারটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করছি। যে পিআরএস প্রথমে এই কারণে যে সোরার সাথে যে প্রথমে মিলিত হয় মানুষকে অসুস্থ করার জন্য, সে হচ্ছে র্যাবিস। তো পোস্ট র্যাবিস, সরাসরি র্যাবিস ভাইরাস না, পোস্ট র্যাবিস ভাইরাস। তো পোস্ট র্যাবিস এবং সরাসরি র্যাবিস যদি আক্রমণ করে, তাহলে মানুষের আহ জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া হবে। তো এই জন্য সরাসরি র্যাবিস এখানে আক্রমণ করে না। পোস্ট র্যাবিস, যেটা বংশ পরম্পরায় আমাদের জিনের মাধ্যমে আমাদের শরীরে বয়ে চলেছে, সেইটা সোরার সাথে প্রথমে মিলিত হয় এবং মানুষকে অসুস্থ করে। এবং এই মানুষগুলোকে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ রাখার একটা প্রক্রিয়া সে কিন্তু তৈরি করে দেয়, এবং পরবর্তীতে অন্যান্য যে সমস্ত ব্যারিয়ার বা মায়াজম গুলো রয়েছে বা ট্রু ডিজিজ গুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে ওই মানুষটার ভিতরে অ্যাক্টিভ হতে থাকে, যেহেতু এই মানুষটার ভাইটাল ফোর্সকে একটা পোস্ট র্যাবিসের আক্রমণে তার ভাইটাল ফোর্স দুর্বল হয়ে গেছে, এবং এই দুর্বলতার সুযোগে অন্যান্য মায়াজম গুলো বা অন্যান্য ট্রু ডিজিজ গুলো
ওই মানুষটার ভাইটাল ফোর্সের উপরে কর্তৃত্ব করা শুরু করে দেবে। তো যে জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে পিআরএস কে সরানো বা পোস্ট রেবিসকে দমন করা বা পোস্ট রেবিসকে দুর্বল করা। পোস্ট রেবিসকে যদি দুর্বল করা যায় বা রিসেসিভ করা যায়, তাহলে অন্যান্য মায়াজম গুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, এবং সেই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হাইড্রোফোবিনাম বা লাইসিনাম। তো এই ক্ষেত্রে হাইড্রোফোবিনাম বা লাইসিনামের বিশেষত্ব বা বিশেষ কিছু লক্ষণ আমরা যদি আলোচনা করার চেষ্টা করি, বা আমরা কিভাবে হাইড্রোফোবিনাম বা লাইসিনামকে চিনব, সেই ব্যাপারটা যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে আমাদের আলোচনা মোটামুটি এমনটাই হবে যে হাইড্রোফোবিনামের দুটো দিক রয়েছে। একটা হচ্ছে পজিটিভ হাইড্রোফোবিনাম, একটা হচ্ছে নেগেটিভ হাইড্রোফোবিনাম। পজিটিভ হাইড্রোফোবিনাম কেমন? পজিটিভ হাইড্রোফোবিনাম সবকিছু ঠিকঠাক, জন্মের পরপরই কান্নাকাটি সব, ব্রিথিং ওকে, কোনো অসুবিধা নেই, এবং খুব দ্রুত ডাক্তারের কাছেও নিতে হয়নি। নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান হোক, ডেলিভারি করার পরে বাচ্চাটা সুন্দরভাবে কান্না করেছে, খাওয়া দাওয়া ঘুম সবকিছু ঠিকঠাক, কোনো অসুবিধা, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তো খুব জন্মের অল্প দিনের মধ্যে তাকে একটু ডাক্তার দেখাতে হচ্ছে টুকিটাকি এটার সেটা সমস্যার জন্য। এবং এই বাচ্চাটা যে বাড়িতে আছে, সেই বাড়ির লোকেরা বুঝতে পারে না যে এই ঘরে একটা ছোট্ট শিশু আছে যে কান্নাকাটি করছে বা চিৎকার চেঁচামেচি করছে। কারণ ওই ছোট্ট বয়সে একটা মানুষের ভাষা শুধুমাত্র কান্না। তো এই কান্নাকাটি সে করছে না বা করার মতো কোনো পরিবেশ সে তৈরি করছে না। পাশের বাড়ির লোকজন আহ, বুঝতে পারছে না যে এই বাড়িতে একটা ছোট্ট শিশু কয়েকদিন আগে জন্ম নিয়েছে, এবং এই বাড়িতে একটা নতুন মানুষ পৃথিবীতে আসে, এই বাড়িতে একটা নতুন সদস্য তৈরি বৃদ্ধি পেয়েছে। তো এই রকম শান্ত স্বভাবের শিশুদেরকে আমরা দেখতে পাবো, এবং তাদের বাড়ির লোকেরা এবং তার মা বাবা খুব আত্মগর্ব নিয়ে বলে যে আমার সন্তান এত সুন্দর, এত বা মানে একটু এত ভালো, আমাদের কোন রকম ডিস্টার্ব করে না। সে তার মতো খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, এমনকি ক্ষুধা পেলেও কাঁদে না, খুব কমই কাঁদে। হ্যাঁ, তো এই ধরনের বাচ্চাদেরকে যদি আমরা আহ চিন্তা করি, পজিটিভ হাইড্রোফোবিনামের কথা, এই এরপরে এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে, এবং তার বুদ্ধিমত্তা, তার চালচলন, কথাবার্তা এত সুন্দর যে সবাইকে বিমোহিত করে দেয়, সবাইকে তার প্রতি একটা আহ, আকর্ষণ তৈরি করে দেয়, আকর্ষণ সৃষ্টি করে দেয়। এবং সবার মুখে একটাই কথা যে এই বাচ্চার মতো এত ভালো বাচ্চা, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বুঝদার বাচ্চা আর হয় না। তো এই ধরনের অ্যাটিটিউড বা আচরণ যে সমস্ত বাচ্চার মধ্যে থাকবে, তাদেরকে আমরা পজিটিভ হাইড্রোফোবি নামের দিকে নিতে পারি এবং পজিটিভ হাইড্রোফোবি নামের কথা ভাবতে পারি। তো এই বাচ্চাদের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন যখন এই বাচ্চা আর একটু বড় হলো, স্কুলে যাওয়া শুরু করলো, তখন তার হোমওয়ার্কের কথা বলতে হয় না। সে নিজে থেকেই স্কুল থেকে ফেরার পরে সমস্ত হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলে, এবং পড়াগুলো ঠিকঠাক সুন্দরভাবে মুখস্থ করে তার পরবর্তী দিনের ক্লাসের জন্য সে তৈরি হয়ে পড়ে। এবং স্কুলে যাওয়ার যতটুকু সময় আগে তার তৈরি হওয়া দরকার, সে ততটুকু সময় আগেই তৈরি হয়ে যায়। তাকে চার্জ করতে হয় না, তার খুব বকাবকি ডেকে দেওয়া বা স্কুলে যাওয়ার জন্য যে চাপ সৃষ্টি করা, এরকম কোনো কিছুই তার করতে হয় না। তো সেই জন্য আহ, এই বাচ্চাগুলোর প্রশংসা সর্বস্তরে ছড়িয়ে থাকে, এবং সবাই এই বাচ্চার প্রশংসায় পঞ্চমুখ থাকে। এবং স্কুলে এই বাচ্চাগুলোর প্রচন্ড সুনাম, শিক্ষক শিক্ষিকা, ক্লাসমেট, স্কুলমেট, বা আহ, আসা যাওয়ার পথের মানুষরা, সবাই, প্রত্যেকেই এই বাচ্চাগুলোকে অত্যন্ত ভালোবাসে, এবং খুব সুন্দরভাবে
প্রশংসা করে যে বাচ্চা একটা এটা এরকম বাচ্চা দেখা যায় না। এগুলো সম্পূর্ণ পজিটিভ হাইড্রোফোবি নামের গুণাগুণ। আর এর মধ্যে এই সমস্ত গুণাগুণের সাথে আরো যে বিষয়গুলো থাকতে হবে সেটা হচ্ছে যে হরিবলি অ্যাটাচমেন্ট উইথ সামওয়ান, মানে কোনো একজন মানুষের সাথে, পরিবারের কোনো একজন মানুষের সাথে তার খুব আঠার মতো, আঠা লেগে থাকার মতো একটা সম্পর্ক থাকবে। তাকে সে যেদিকে যাবে সেদিকেই পিস 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 ছুটবে। এবং সে মাঝে মাঝে এরকম বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় যে যদি এরকম মায়ের সাথে অ্যাটাচমেন্ট থাকে, তাহলে দেখা যাচ্ছে যে মা বাথরুমে যাবে, সেই মায়ের সাথে তাকে বাথরুমে নিতে হবে। তো ছোট অবস্থায় বাথরুমে নিয়ে যেত, পরবর্তীতে যখন বড় হলো, যখন বাথরুমে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, তো তখন সে বাইরে, বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, মা বিরক্ত হয়ে যাচ্ছে, বা যার সাথে তার সম্পর্কটা এমন, সে খুব বিরক্ত হয়ে তার আহ, তার প্রতি বিরক্ত হয়ে যাবে, তার ভালোবাসাটা এত বেশি অ্যাটাচমেন্ট। এবং পরিবার কেন্দ্রিক এই মানুষগুলো কিন্তু পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। তো পরিবারের সমস্ত সদস্যদের প্রতি একটা টেক কেয়ার থাকে। সে যদি কোথাও কোনো খাবার কিনে বা খাবার পায়, সেই খাবারটা বাড়ি নিয়ে আসবে, বাড়ি নিয়ে এসে সবাই মিলে অল্প অল্প করে হলেও খাবে। আর হচ্ছে এদের এই সমস্ত গুণাগুণের পাশাপাশি যদি আমরা পরবর্তীতে বড় মানুষদের কাছ থেকে এগুলো কালেক্ট করতে না পারি, তাহলে আমরা কি করব, যে আহ, প্রশ্ন করতে হবে যে সে কাকে সব থেকে বেশি ভালোবাসতো বা পছন্দ করতো। তাহলে একটা উত্তর আসবে। সেই মানুষটা যদি আহ, বেঁচে জীবিত থাকে তাহলে তার কথা বলবে। এবং যদি জীবিত না থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই মানুষটার আহ কথা বলতেই তার চোখ পানিতে ভিজে যাবে, বা চোখে সে কান্না করে দিবে। এবং এই অবস্থা দেখে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে যে এই যে এই মানুষটার জন্য এত কষ্ট, এত খারাপ লাগা, কেন, কি ভেবে। এখানে একটা শর্টকাট একটা কথা বলি, যদি সে কারণ দিতে পারে যে এই কারণে এই মানুষটার প্রতি আমি এত বেশি দুর্বল ছিলাম, তাহলে কিন্তু হাইড্রোফোবি নাম হবে না, তাহলে অন্য কিছু হবে। আর হাইড্রোফোবি নামের মানুষগুলোর আহ, ভালোবাসার পিছনে কারণ কি, সে তার কারণের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারে না, বা দিতে পারবে না, বা দেবে না। সে শুধু বলবে আমি জানি না কেন তাকে এত বেশি ভালোবাসি বা পছন্দ করি। এই ধরনের কথাবার্তাগুলো সে ইউজ করবে। এবং সে যাকে বেশি ভালোবাসে তাকে তার অনেক কিছু জিনিস সে আঁকড়ে রাখবে, এবং কিছু জিনিসের প্রতি তার এতটা আকৃষ্টতা থাকবে যাতে করে তার স্মরণ সবসময় তাকে এভাবে নিয়ে নিয়ে যেতে পারে। আবার এর উল্টোটাও হতে পারে। উল্টোটা কেমন? উল্টোটা হচ্ছে যে তার ওই মানুষটার প্রতি অ্যাট্রাকশনটা বা অ্যাটাচমেন্টটা এতটাই বেশি ছিল, তার কোনো জিনিস দেখলেই তার বিভিন্ন স্মৃতির কথা মনে পড়ে যায়, তার মনটা খুব কষ্টে ভারী হয়ে আসে। সেই জন্য সে তার কোনো কিছুই তার চোখের সামনে রাখতে চায় না, বা সে যেই ঘরটাতে থাকতো, যে বাড়িটাতে থাকতো, যে জিনিসগুলো ব্যবহার করতো, সেই সব জিনিসগুলোও একটা সুন্দর প্যাক করে সে অন্য কোথাও তুলে রেখেছে, যাতে করে তার সচরাচর তার চোখের সামনে না আসে এবং তাকে কষ্ট না দেয়। এই বিষয়গুলোও কিন্তু সে করতে পারে। এবার হ্যাঁ, আমরা একটুখানি বলি, এই মানুষগুলো কিন্তু সমাজে, পরিবারে, সব জায়গায় খুব আহ, গ্রহণযোগ্য ব্যক্তি হয়, এবং আহ, গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হয় তাদের নিজের যোগ্যতার কারণে। তারা সমাজে একটা গ্রহণযোগ্যতা তৈরি করে নিতে পারে। আর যদি দেখা যায় যে এই আহ, মানুষগুলো নেগেটিভ হাইড্রোফোবি নামের হয়, তাহলে কিন্তু
তাদের সেই ছোট্টবেলা থেকেই খুব আহ শুরু হয়ে যায় ওই রকম ধরনের, যেমন আমরা বলেছিলাম ছোট্টবেলায় বাচ্চা আছে কিনা বোঝা যাচ্ছে না, এখানে ঠিক উল্টো। বাচ্চা এত কান্না করে, এত কান্না করে, বাড়ির লোক তো অতিষ্ঠ হয়েই যায়, এবং বাড়ির আশপাশ দিয়ে সমস্ত লোকজন আহ বুঝে মানে বুঝতে পারে যে এই বাড়িতে একটা বাচ্চা আছে, এবং সেই বাচ্চা প্রচুর প্রচন্ড কান্না করে প্রতিদিন। কোনো একদিন যদি ভুল করে কান্নাকাটি না করে, তাহলে ঠিক পরের দিন ওই বাড়ির লোকদেরকে শুনতে হয় যে কি ব্যাপার তোমাদের, আহ বাচ্চা কি বাড়িতে নাই, নাকি কোথাও বেড়াতে গেছে। এই ধরনের প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে হবে। তাহলে এখন বুঝতে পারছেন যে নেগেটিভ হাইড্রোফোবিয়া মানে কত ভয়ঙ্কর কান্না, কত ভয়ঙ্কর ভাবে মানুষকে অতিষ্ঠ করে ফেলে। তো এর পরবর্তীতে যখন আরো একটু বড় হয়, তখন বাড়ির সমস্ত সদস্যদের আহ বকুনির একটা ক্ষেত্র তৈরি করে ফেলে। এটা ফেলবে, ওটা ভাঙবে, ওটা নষ্ট করবে। আহ এই ধরনের কর্মকাণ্ড সে এত বেশি করতে থাকবে, এত বেশি ওভার অ্যাক্টিভ হবে, যার কারণে বাড়ির সমস্ত সদস্যগুলো তাকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে যে তাদের অন্যান্য কাজগুলো সে সঠিক সময় করতে পারছে না। তো এত অ্যাক্টিভিটিস এর কারণে সে সকলের কাছে বকুনি খায়। এবং এই ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি যে আহ, কার কাছে বেশি বকা খেতেন, সবার কাছে বকা খেতাম। পরবর্তীতে যখন আরো বড় হবে, তখন স্কুলে বন্ধু বান্ধব বা তার বন্ধু বান্ধব নাও থাকতে পারে, এমন একটা পরিবেশ তৈরি হতে পারে, কারণ তার এই দুষ্টামিটা এত প্রচন্ড পরিমাণ, এত ভয়ঙ্কর লেভেলের দুষ্টামি। সেই দুষ্টামির কারণে তার কোনো বন্ধু নাও থাকতে পারে, তাকে কেউ পছন্দ করার মতো নাও থাকতে পারে। তো এদেরকে যদি জিজ্ঞেস করা হয় কাকে বেশি ভালোবাসতেন বা কে আপনাকে বেশি ভালোবাসতো, তাহলে কোন অ্যান্সার হবে না, কোনো অ্যান্সার দিতে পারবে না। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে হাইড্রোফোবিনামের দুটো ক্ষেত্র, একটা পজিটিভ হাইড্রোফোবিনাম, একটা নেগেটিভ হাইড্রোফোবিনাম। আমরা তো প্রথম প্রথম চক্রের প্রথম মেডিসিন হিসাবে হাইড্রোফোবিনামকে অবশ্যই ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের কোনো ডাউট নেই। তবে হাইড্রোফোবিনাম কি, কেন, কিভাবে, এগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমাদের কোনো সহপাঠী বন্ধু হাইড্রোফোবিনাম সম্পর্কে জিজ্ঞাসা করে যে হাইড্রোফোবিনাম কি, হাইড্রোফোবিনাম দিলে হেভি রেজাল্ট হয় ভাই, আমি ব্যবহার করি, তুমি ব্যবহার করো। আসলে হাইড্রোফোবিনাম কিভাবে, কি কি রোগীর উপর বা কোন ধরনের মানুষের উপরে হাইড্রোফোবিনামকে হাইড্রোফোবিনাম হিসাবে প্রয়োগ করা যায়, তো সেই সব জায়গাগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা অন্যের হাসির খোরাকে পরিণত হব। সেই জন্য আমরা প্রায় প্রত্যেক ক্লাসেই চেষ্টা করব একটা একটা মেডিসিন নিয়ে আলাদা আলাদা ভাবে কথা বলার জন্য, এবং তাদের ফিলোসফিটা তুলে ধরার জন্য। হাইড্রোফোবিনামের মোটামুটি ফিলোসফি, যে কথাগুলো খুব বেশি গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হরিবলি অ্যাটাচমেন্ট উইথ সামওয়ান, মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির সাথে খুব গাঢ় নিবিড় সম্পর্ক, এবং মানুষটা ফ্যামিলি ওরিয়েন্টেড, এবং মানুষটা অত্যন্ত রাগী বা অত্যন্ত ঠান্ডা। এই দুটোর কোনো একটা হতে পারে। তো সেই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে হাইড্রোফোবিনাম কোন মানুষগুলোর চরিত্র হাইড্রোফোবিনামের মতো। যদি খুব বেশি শান্ত হয়, কোনো রাগ নেই, কোনো আহ, অভিমান নেই, এটাও একটা হাইড্রোফোবিনাম। আবার কোনো কিছু বলাই যায় না, তার আগেই রাগ হয়ে যায়, তো এটাও একটা হাইড্রোফোবিনাম। এমন রাগ যে বাড়ির সমস্ত মানুষ আহ উদ্বিগ্ন থাকে যে কখন এই মানুষটা আহ রেগে যাবে, এবং কখন এই মানুষটা আহ কার উপরে বকাবকি চিল্লাচিল্লি শুরু করবে। এইরকম একটা উদ্বিগ্নতার মাঝে পরিবারের সমস্ত সদস্যরা থাকে। এইরকম মানুষগুলোর ফিলোসফি হচ্ছে হাইড্রোফোবিনামের ফিলোসফি। এবং এমনও মানুষ পাওয়া যাবে যার আসলে সমস্ত মানুষের সমস্ত কর্মকাণ্ড
তার উপরে চাপিয়ে দেয়, সে নির্দ্বিধায় সমস্ত কাজ গাধার মতো করে যাবে। সে কখনো কারো কাছে প্রতিদান চাইবে না, প্রতিদানের আশাও সে করবে না। যেমন আমরা কি বলি, সর্বজনীন বা কসমোপলিটন একটা মেন্টালিটির কথা জানি আমরা, যারা পুরাতন আছি। তো সেই কসমোপলিটন মেন্টালিটি কিন্তু এই হাইড্রোফোবিক নামের থাকবে। কিন্তু সেই কসমোপলিটন মেন্টালিটি মানে হচ্ছে বাইরের সমস্ত মানুষের জন্য। আর হাইড্রোফোবিক নামের এই মেন্টালিটিটা হচ্ছে তার পরিচিত এবং তার ফ্যামিলির জন্য। সে এই ধরনের কসমোপলিটন মেন্টালিটি মানে সর্বজনীন, পরিচিত সর্বজনীন ব্যাপার। আর যে কেউ কাজ দিলে সে কাজগুলো নির্দ্বিধায় করে আসবে, এবং সেই কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে সে তুলে দিবে। না বলবে না, বা যদি কারো না বলে ফেলে তাহলে সে পরবর্তীতে আবার প্রচন্ড অনুশোচনায় ভুগবে যে আসলে আমি না বললাম কেন, এতক্ষণ তো কাজ করতেই হলো, থাকতেই হলো। তাহলে ওই মানুষটার কাজ করলে না হয় আরো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বেশি থাকতে হতো, তাহলে আমি কেন না বললাম। বা কারো উপরে যদি রাগারাগি করে সেক্ষেত্রেও আফসোস করে। এগুলো সব পজিটিভ হাইড্রোফোবিনামের মধ্যের কথা। নেগেটিভ হাইড্রোফোবিনামের কখনো কোনো আফসোস নাই। কোথায় আছি, কোথায় থাকবো, কি খাবো, কি হবে, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। কোনো কথা, কারো কোনো কথা শোনে না, সব নিজের ইচ্ছা মতো, এতটা খেয়াল খুশি এ, মতো চলে। সেটা আমরা অন্য কোনো মেডিসিনের মধ্যে দেখিনি। যতই আহ আঘাত খাক, আঘাত পাক, বা ধাক্কা ধাক্কা খাক, সে কখনোই কোনো আঘাত বা ধাক্কায় তার জীবনের কোনো পরিবর্তন আনে না। সে সমস্ত মানুষের চোখে খারাপ, এবং খারাপই থেকে যায়, আজীবন খারাপ থেকেই মানুষটা মৃত্যুবরণ করে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমরা মোটামুটি হাইড্রোফোবিনামের ফিলোসফি হিসাবে আহ, আহ, বুঝে নেব। এবার যদি আমরা রোগের ক্ষেত্রে আসি, তাহলে একটু কিছু কথা বলে দিই হাইড্রোফোবিনাম সম্পর্কে। যে বাচ্চা জন্মের পরপরই কাঁদেনি, অনেক চেষ্টার পরে বা কিছু সময় চেষ্টার পরে কেঁদেছে। এই বাচ্চা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, কান্না করছে না, প্রস্রাব পায়খানার উপরে শুয়ে আছে। ক্ষুধা পেয়েছে, কান্না করছে না, আর ক্ষুধা অবস্থায় আছে। এমনও কিছু কেস পাওয়া গেছে যেগুলো দেখা গেছে যে ক্ষুধার যন্ত্রণায় আহ বাচ্চা লাল হয়ে গেছে, বাচ্চার মুখ মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, কিন্তু বাচ্চা কান্না করেনি। বাচ্চার মায়ের মনে হয়েছে অনেকক্ষণ পরেও আমার বাচ্চাটা তো কিছুই খাওয়ানো হয়নি অনেকক্ষণ ধরে, বুকটা টনটন করে উঠেছে, ব্যথা ব্যথা মনে হয়েছে, অনুভব করেছে। সে তখন দৌড়ে গিয়ে, কাজ ফেলে রেখে দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিয়ে দুধ পান করানোর চেষ্টা করাতেই সাথে সাথেই বাচ্চা দুধ খাওয়া শুরু করে দিয়েছে, এবং বাচ্চা শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে বলতে, তার যে মুখ লাল হয়ে গেছিল, তার ক্ষুধার যে কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, সেইগুলো সে চিৎকার করে না জানালেও তার মুখে যে কষ্ট ছাপ ছিল, সেই কষ্টের ছাপগুলো সে মুছে ফেলেছে। এবং এইসব ক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামের ফিলোসফি হিসাবে চিনব। এবং এই মানুষগুলো খুব ঘন ঘন অসুস্থ হয়, এবং অসুস্থ হলেই তাদেরকে হসপিটালাইজ করতে হয় বা ডাক্তারের কাছে নিতে হয়। হাই অ্যান্টিবায়োটিক দিলে তারপরে তারা সুস্থ হয় বা সুস্থ থাকে। এইসব পরিস্থিতির উপরে নির্ভর করে যদি আমরা হাইড্রোফোবিনামের ফিলোসফি নির্ধারণ করি, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। এবং প্রথম সাইকেলের প্রথম মেডিসিন হিসাবে তো হাইড্রোফোবিনামকে ব্যবহার করছি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব, এবং আগামী সোমবার আমি সাভারে থাকবো। যারা সাভারে বা ঢাকার আশপাশ দিয়ে আছেন, তারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, বা সোমবারে আমরা মোটামুটি দুপুরের পরে একটু বসি সবার সাথে কথা বলার জন্য খোলামেলা। তো সেই খোলামেলা কথার অংশগ্রহণ করার জন্য আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আসবেন। উম, এবং সেখানে দেখা হবে, কথা হবে। আজকের মতো সকলকে শুভরাত্রি জানাচ্ছি, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মারুফ সাহেব, কিছু বলবেন? হ্যাঁ